প্রিয় শিক্ষার্থী এবং দর্শক সবাইকে সালাম জানাচ্ছি। আসসালামু আলাইকুম। কেমন আছেন সবাই? একটুখানি আমাকে কমেন্ট করে জানাবেন। ওকে, শিক্ষার্থী বন্ধুরা, আপনারা যদি আমার কথা শুনতে পান স্পষ্ট, একটু আমাকে কমেন্ট করে জানাবেন যে সাউন্ড ক্লিয়ার আছে কিনা এবং বোর্ডের লেখাগুলো পড়তে পারছেন কিনা। আমরা কিন্তু ক্লাসের মধ্যে প্রবেশ করব এবং ক্লাসের যাবতীয় অংশগুলোর দিকে সামনে এগিয়ে যাবো ইনশাআল্লাহ। ভাই ল্যাপটপটা দিয়ে তো। সো আপনারা যারা আমার ক্লাসে পূর্বে যুক্ত হননি তাদেরকে আমি বলবো যে আমার নাম মাজেদুল ইসলাম রাকিব, আমি পড়াশোনা করছি ঢাকা বিশ্ববিদ্যালয়ের আইন বিভাগে, বর্তমানে মাস্টার্সে অধ্যয়নরত আছি। আপনারা নিশ্চয়ই জেনে থাকবেন যে আপনাদের জন্য আমরা একটি গুচ্ছের কোর্স নিয়ে এসেছি, যে গুচ্ছের কোর্সে আমরা যাবতীয়ভাবে যে সকল টপিকগুলো থেকে গুচ্ছে প্রশ্ন বেশি আসে সেগুলো পড়াচ্ছি। আজকে ক্লাসের আমাদের টপিক হচ্ছে রাইট ফর্ম অফ ভার্ব, সাবজেক্ট ভার্ব এগ্রিমেন্ট এবং কন্ডিশনালস। এই তিনটা আমরা পড়বো এবং আপনাদেরকে আমি পূর্বেও বলেছি, আবারও আজকে বলছি যে আমাদের ক্লাসের মধ্যে আমাদের একমাত্র লক্ষ্য যে আমরা আমাদের গুচ্ছের শিক্ষার্থী যারা আছে তাদেরকে বেসিক থেকে পড়ানো। কেন আমরা এই কোর্সের মধ্যে বেসিক নিয়ে বেশি চিন্তিত? টার্গেট জিএসটি কোর্সটাতে কি স্পেশাল আছে দেখেন। এই টার্গেট জিএসটি কোর্সের মধ্যে আছে হচ্ছে গুচ্ছ, সাত কলেজ এবং জাতীয় বিশ্ববিদ্যালয়ে ভর্তি প্রস্তুতির ক্লাস। এবং এখানে আপনারা খেয়াল করলে আরো দেখবেন যে এই ক্লাসগুলোতে কি হচ্ছে, যে টিচার আছে সবাই ইয়াং এক্সপেরিয়েন্স টিচার। প্রতি বছর তারা বিভিন্ন বিশ্ববিদ্যালয়ে ভর্তি পরীক্ষা শিক্ষার্থীদেরকে পড়িয়ে থাকেন, এটু জেড তাদেরকে পড়ানো হয় এবং তাদের সাথে আমরা রেগুলারিটি মেনটেন করে কিন্তু চলি। হ্যাঁ, আপনাদের এইখানে আমরা যে কাজটা মূলত করতেছি যে গুচ্ছের মধ্যে আপনি ইংরেজিতে পাবেন 35, বাংলায় পাবেন 35, জিকেতে পাবেন 30 মার্ক। এই 100 মার্কের পরীক্ষায় যেন আপনি কোনোভাবেই বেসিক না বুঝে পরীক্ষার হলে না বসেন। এর মধ্যে ভোকাবুলারি কোর্স আছে, আমরা এই কোর্সের গ্রামারের সাথে বা ফার্স্ট পেপারের সাথে আবার ভোকাবুলারি কোর্সটা দিচ্ছি বিনামূল্যে। সো যারা এখনো আমাদের গুচ্ছের কোর্সে ভর্তি হন নাই তারা চেষ্টা করবেন গুচ্ছের কোর্সে ভর্তি হয়ে এখন থেকে ভোকাবুলারি কোর্সে পরীক্ষা দেওয়ার এবং নিজেকে তাল মিলিয়ে নেওয়ার। ঠিক আছে? আচ্ছা, চলেন আমরা দেরি না করে শুরু করি। যে রাইট ফর্ম অফ ভার্ব যে তোমরা পড়বো, গুচ্ছের কোর্সের ক্লাস হলে আমরা একদম বেসিক থেকে 0 থেকে শুরু করতাম। সো যদি বেসিক থেকে একটু শুরু করি, কথা বলেই যাই আমরা, যে আমাদের রাইট ফর্ম অফ ভার্ব পড়তে গেলে সবার আগে আমাকে দেখতে হবে যে একটা ভার্বটা ফাইনাইট ভার্ব নাকি নন ফাইনাইট ভার্ব, অর্থাৎ ভার্বের মোডটা আমাকে বুঝতে হবে। ভার্বের মোড বোঝার পরে ভার্বের টেন্স বুঝতে হবে, আমাকে পারতে হবে নাম্বার এবং টেন্স অনুযায়ী নাম্বার অনুযায়ী ভার্বের সাথে সিঙ্গুলার নাম্বার যায় নাকি প্লুরাল নাম্বারে ভার্ব যাবে, প্লুরাল ভার্ব নাকি সিঙ্গুলার ভার্ব। দেন আমাকে বুঝতে হবে পার্সন, পার্সন অনুযায়ী কাজ এগোতে হবে। দেন আমাকে বুঝতে হবে ভয়েস, আমি অ্যাক্টিভ ভয়েসের সেন্টেন্স গঠন করবো নাকি প্যাসিভ ভয়েসে গঠন করবো, এগুলো বোঝা খুবই গুরুত্বপূর্ণ। আপনারা আমাকে সর্বপ্রথম আমি 1 এবং 2 নম্বর প্রশ্ন উত্তর নিব। 1 এবং 2 নম্বর প্রশ্নের উত্তরটা একটু আমাকে করেন, তারপর আমি পরবর্তী অংশে যাব। 1 এবং 2 নম্বর। ঠিক আছে শিক্ষার্থী বন্ধুরা, আমি আজকে ক্লাসের এই ক্লাসটার নোট আপনাদেরকে আমি দিয়ে দিব যদি আপনারা ক্লাসে একটু কমেন্ট করেন এবং বন্ধুদেরকে মেনশন করেন। ঠিক আছে? আপনারা ক্লাসে একটু কমেন্ট করেন, বন্ধুদেরকে মেনশন করেন যেন আমরা ক্লাসের হচ্ছে যে দাগানো নোটটা আছে দাগানো নোটটা আপনাদেরকে দিতে পারি। 1 এবং 2 নম্বর প্রশ্ন দিয়ে আমরা শুরু করছি। সবার কমেন্ট দেখতে চাই, সবার কমেন্ট দেখে তারপরে আমরা ক্লাসের দিকে এগোতে চাই। আমরা চাই যে আপনারা সবাই একটু কমেন্ট করেন, আমাদের ক্লাসে মনোযোগী হন, পড়াশোনার দিকে আগান। ঠিক আছে? কেউ দেরি করবেন না, কমেন্ট করতে ভুলবেন না, কেননা যারাই ক্লাসে কমেন্ট করবে তাদের সবার জন্য কিন্তু পুরস্কার থাকবে। অ্যাটলিস্ট কিছু না পুরস্কার পাইলেও ক্লাসটি যারা শেষ পর্যন্ত করবেন তাদের জন্য থাকবে কি, আমাদের গুচ্ছের কোর্সের আজকের ক্লাস যারা সবাই শেয়ার করবে তাদের সবার জন্য 100 টাকা করে আমি গিফট দিয়ে দিব। গুচ্ছের কোর্সের ফি আমাদের 1000 টাকা। আজকের ক্লাস করে ক্লাসে শেয়ার করলে BCA সব ইউনিটের ইংরেজির জন্য আজকের ক্লাস করে ক্লাসে শেয়ার করলে কিন্তু এই 1000 টাকা থেকে 100 টাকা কম নিয়ে 900 টাকায় ভর্তি করায় নিব, যদি যদি আপনি ক্লাসটি শেয়ার করে থাকেন। সো ক্লাসটি যারা শেয়ার করেছেন একটু কমেন্টে জানান। ক্লাসটি যারাই শেয়ার করেছেন একটু কমেন্ট করে জানান যে ভাই ক্লাসটা শেয়ার করেছি। শেয়ার করলে কিন্তু ভর্তির ফিতে 100 টাকা ছাড়, যেটা আগে যারা ভর্তি তারা কিন্তু পায় নাই। এবং আমাদের গুচ্ছ কোর্সের পেইড ব্যাচের ক্লাস কিন্তু ইতোমধ্যেই শুরু হয়ে গিয়েছে। আমাদের শিক্ষার্থীরা ইতোমধ্যেই
পেইড ব্যাচে রেগুলার ক্লাস করছে বা পড়াশোনা করছে, আজকেও আমাদের বিকেলে কিন্তু ক্লাস ছিল। সেই ক্লাস, ইংরেজি ক্লাস আমি নিয়ে তারপরে আপনাদের এখানে আসলাম যেন আপনারা ক্লাসগুলো করতে পারেন। সো অবশ্যই চেষ্টা করেন ক্লাসে শেয়ার করার, বন্ধুদেরকে মেনশন করার, যেন বন্ধুরা আসে। ঠিক আছে, ভেরি গুড। সো এই যে আপনারা পারতেছেন, অ্যাক্টিভ মোড প্যাসিভ মোড বোঝার চেষ্টা করতেছেন, টেন্স অনুযায়ী অ্যান্সার করার চেষ্টা করতেছেন, এটাই আমাদের জরুরি। সো দেখি কে কে কমেন্ট করেছে যে ভাইয়া গিফটটা চাই। যারা চাই তাদেরকে তো আমাদের প্রয়োজন, কেননা সবাইকে নিয়ে আমাদের আসলে ইচ্ছাও না। যারা গুচ্ছে চান্স পাওয়ার মতো পড়াশোনা করবে তাদেরকে নিয়ে আমাদের মূল লক্ষ্য। চেষ্টা করুন সবাই যারা শেয়ার করেছেন, সাফিউল আছেন, আরও অনেকেই আছেন। চলুন আমরা গুচ্ছের কোর্সের এই কোর্সের দিকে, এই ক্লাসটার দিকে একটু মনোযোগী হই। একটু মনোযোগী হওয়া আমাদের প্রয়োজন। ঠিক আছে, সো আমরা যদি এই ক্লাসগুলোর দিকে একটু খেয়াল করি বা এই দুটো প্রশ্নের দিকে আগে খেয়াল করি, দুটা প্রশ্নের মধ্যে আমরা পাচ্ছি, দুটা প্রশ্নের মধ্যে আমাদের দুইটা বিশেষ জিনিস চলে আসছে। আমরা প্রথমেও পড়েছিলাম যে রাইট ফর্ম অফ ভার্বের, ভার্বের প্রেজেন্ট ফর্ম, পাস্ট ফর্ম আর হচ্ছে পাস্ট পার্টিসিপাল ফর্ম আমাদেরকে পড়তে হবে। যেমন ভার্বের এখানে আমাকে কনজুগেশনটাও জানতে হবে রাইট ফর্ম অফ ভার্ব পড়তে গেলে। হ্যাঁ, কনজুগেশন কি যে ভাইয়া V1 V2 V3 বেসিক থেকে পড়া দরকার, তাই বেসিক থেকে পড়াচ্ছি। একটু আমাকে বলেন তো যে সুইম এর V2 আসলে কি? SWAM নাকি SWUM? ওকে, এরপর আমি বললাম ক্যাস্ট, ক্যাস্ট এর V2 কি? এটার V2 কি আসলে? V2 কি এবং V3 কি? একটু কমেন্টে আমাকে জানান তো এটার V2 এবং V3 কি। ঠিক আছে, আবার আমি বললাম যে লার্ন, আমি শিখলাম। এই লার্ন অর্থে লার্নের V2 কি? লার্ন অর্থে লার্নের V2 কি? এইটা লার্নেড নাকি লার্নড? আমি বললাম যে আমি পড়াটা শিখে আসছি, আমি পড়াটা শিখলাম। এই পড়াটা মানে কিন্তু পরোটা খাওয়ার পরোটা না। সো আমি দিব যে আই ড্যাশ দ্য লেসন, এটা পাস্ট ইনডিফিনিট টেন্স। পাস্ট ইনডিফিনিট টেন্স হিসেবে আমি কি লার্নড বসাবো নাকি লার্নড বসাবো? কোনটা বসাবো এটা আমাকে বলেন। সো রাইট ফর্ম ভার্ব পড়তে গিয়ে এটা আমি সহজ উদাহরণ দিলাম, একদম সহজ উদাহরণ দিয়ে শুরু করলাম যে আই লার্নড দ্য লেসন নাকি আই লার্ন দ্য লেসন। দেখতে চাই একটু কমেন্টে যে আপনারা কি বলেন, যে আই লার্ন দ্য লেসন নাকি আই লার্ন দ্য লেসন। আমি আবারও বলছি, যারা আমাদের আজকের এই ক্লাসটা শেয়ার করবেন এবং ক্লাসের সর্বোচ্চ সংখ্যক বন্ধুদেরকে মেনশন করবেন, তাদেরকে গুচ্ছের এই কোর্সের মধ্যে, আমাদের কোর্সের ফি 1000 টাকা, তবে এই ক্লাসটি সবাই শেয়ার করলে এবং হচ্ছে বন্ধুদেরকে মেনশন করলে, শেষ পর্যন্ত ক্লাসে থাকলে, বেশি বেশি কমেন্ট করলে আপনাদের জন্য পুরস্কার হচ্ছে 100 টাকা করে। আমি ফি কম নিব, এই কোর্সে 100 টাকা করে ফি কম নেওয়া হবে। ঠিক আছে, মারিয়াম আছেন, ফারহানা আছেন, বোরহানুদ্দিন আছেন। ঠিক আছে, ওকে, ভেরি গুড। সবাই শেয়ার করেন, সবার টাইমলাইনে শেয়ার দেখতে চাই। তাহলে ক্লাসের পিডিএফটা আমি আপনাকে দিয়ে দিব এবং অন্যান্য জিনিসগুলো আপনারা পেয়ে যাবেন। শেয়ার ডান। মিষ্টি পাখি বলেছেন, তুমি সুন্দর একটা পাখি। মিষ্টি পাখি মানেই সুন্দর পাখি। থ্যাংক ইউ, অনেক অনেক ভালোবাসা। ওয়ালাইকুম আসসালাম। সো দেখো, যখন আমি পাঠ শিখলাম তখন আমার এটা আসতেছে। সো কনজুগেশন ছাড়া আমি রাইট ফর্ম ভার্বের অ্যান্সার করতে পারবো না, আমি চাইলেই লার্ন দিতে পারবো না। সো এই জিনিসগুলো আমাদের পরীক্ষার মধ্যে পড়ার জন্য খুবই ইম্পর্টেন্স ক্যারি করে। আমাদেরকে এই জিনিসগুলো পড়তে হবে, পারতে হবে, কোনোটাই বাদ দেওয়া যাবে না। মনে থাকবে? ঠিক আছে, তো আমরা এগুলো যাই, এগুলোর পরে আমরা পরবর্তী অংশের দিকে আগাবো। সো ইন উইন্টার যখন আমি এগুলো পড়বো তখন আমাকে বোঝা লাগবে যে শিখলাম আছে, লাম যেহেতু আছে তাহলে এটা পাস্ট ইনডিফিনিট টেন্স। কোনটা কিভাবে হয় এগুলো আমাদেরকে বুঝে বুঝে পড়তে হবে। যেমন ধরেন প্রেজেন্ট ইনডিফিনিট টেন্স কখন হয়? প্রেজেন্ট ইনডিফিনিট কখন হয় আমি এই নোটটা আপনাদেরকে দিব যদি আপনারা ক্লাসটা শেয়ার করেন, এবং রাইট ফর্ম ভার্বের এটা থাকলে আর কিছু পড়া লাগবে না। প্রেজেন্ট ইনডিফিনিট টেন্স কখন হয়? 1, চিরন্তন সত্য হলে, বাক্যটা চিরন্তন সত্য হলে। 2, কি অভ্যাস বুঝালে, অভ্যাসগত কাজ বুঝাইলে, স্বাভাবিক অভ্যাসগত কাজ, বর্তমানের অভ্যাসগত কাজ, যে বর্তমান সহ থাকতে হবে, অতীতের অভ্যাসগত কাজ হলে হবে না, বর্তমান এখনো আছে অভ্যাসটা, এরকম অভ্যাসগত কাজ ছাড়া আর কি হইতে পারে? আরো হইতে পারে প্রবাদ বাক্য। কি বাক্য? প্রবাদ বাক্য, প্রভার প্লাস আর একটা জিনিস কি হইতে পারে? জিরো কন্ডিশনাল। কি হইতে পারে? জিরো কন্ডিশনাল চেনেন না এমন কারা কারা আছেন? হাত তুলেন দ্রুত। আপনি না চিনলে আপনাকে আমি পড়া দিব। বলেন জিরো কন্ডিশনাল। এছাড়াও কিছু অ্যাডভার্ব, এই কিছু অ্যাডভার্ব গুলো কি কি বলেন? ফুপ্পা ডেঞ্জারাস বা ফুপ্পি ডেঞ্জারাস, ফুপ্পি ডেঞ্জারাস, ফুপ্পি ডেঞ্জারাস।
আমি একটা বলবো, বাকিটা আপনারা কমেন্টে লিখবেন যে জিতে কি, আর তে কি, ইউতে কি, এফ তে কি। যেমন এফ তে হচ্ছে ফ্রিকোয়েন্টলি, এফ তে কি ফ্রিকোয়েন্টলি, ডিতে কি, ডিতে কি ডেইলি, ডিতে কি ডেইলি, ডিতে হচ্ছে ডেইলি। তাহলে এতে কি ভাইয়া, এতে অলওয়েজ, এনতে কি হবে নেভার, এনতে কি নেভার। এবার আপনারা বলেন যে জিতে কি, ইতে কি, আর তে কি, ওতে কি, ইউতে কি, এসতে কি। সো এই যে যখন আমি এগুলো ধরে ধরে শব্দ সহ মার্ক করায় দিব, যে এভরি প্লাস টাইম যদি যুক্ত হয় এবং সেটা দ্বারা যদি বর্তমানের অভ্যাসগত কাজ বোঝায়, এভরি প্লাস টাইম দ্বারা যদি বর্তমানের অভ্যাসগত কাজ বোঝায়, তখন এটাকে প্রেজেন্ট ইনডিফিনিট টেন্স করতে হয়। বলেন এগুলোর ক্ষেত্রে কি করতে হবে বা কিভাবে আমরা এগুলোর উত্তর করব? বলেন তো একটু, যে এভরি প্লাস টাইম দ্বারা বর্তমান অভ্যাসগত কাজ হলে কি আসবে? জিতে কি জেনারেলি, আরতে কি রেগুলারলি, ওতে অফেন অকেশনালি, ইউতে কি ইউজুয়ালি, এসতে কি সামটাইমস, আবার আপনি বলতে পারেন স্টিল। আমরা কাউকে যদি মিস করি, যে আমি আমার সকিনাকে মিস করতেছি, তখন আমরা বলি আই স্টিল মিস সকিনা, সকিনাকে আমি আজও ভালোবাসি, বলতেই পারি না, দেখেন চোখে পানি চলে আসছে, কি দুঃখ, কি বেদনা। ঠিক আছে, সো এগুলো থাকলে কোন টেন্স? প্রেজেন্ট ইনডিফিনিট টেন্স, এগুলো আপনাকে পারতে হবে। প্রবাদ বাক্যে প্রেজেন্ট ইনডিফিনিট টেন্স হয়, এটা শিওর তো আপনি? সো দেখেন, সাইয়ারা শীতকালে গোসল করে না, আয় হায়, এরকম কোনো বন্ধু আছে নাকি? কমেন্টে একটু মেনশন করেন তো, কমেন্টে একটু মেনশন করেন। শেয়ার ডান কমেন্ট করেছেন, আচ্ছা। আপনাদের কার কার এরকম বন্ধু আছে যে শীতকালে গোসল করেন? একটু কমেন্টে মেনশন করেন। ঠিক আছে, যারা আছে কমেন্টে মেনশন করে। তাহলে ইন উইন্টার সাইয়ারা ডাজ নট টেক, ইন উইন্টার সাইয়ারা ডাজ নট টেক বাথ এভরি মর্নিং। তারপর রাকিব, এটা দেখেন টোয়াইস এ উইক, এই টোয়াইস থ্রাইস দ্বারা যদি অভ্যাস বোঝায়, কি দ্বারা? এই দ্বিগুণ তিনগুণ দ্বারা যদি কি বোঝায়? অভ্যাস। প্রতি সপ্তাহে 2টা মুভি দেখা রাকিবের কি অভ্যাসগত কাজ, যেহেতু ইহা রাকিবের অভ্যাসগত কাজ, তখন এখানে চলে আসবে রাকিব ওয়াচেস। রাকিব একজন ব্যক্তি, থার্ড পার্সন সিঙ্গুলার নাম্বার হলে ভার্বের সাথে কি যুক্ত করতে হবে? এস বাই এস। ফার্স্ট পার্সন কোনটা একটু কমেন্ট করেন তো আমাকে, দ্রুত দ্রুত, সবার কমেন্ট চাই, কমেন্ট ছাড়া কেউ থাকবেন না। ফার্স্ট পার্সন কোনটা? আমি, আমরা, আই, উই। সেকেন্ড পার্সন কোনটা? ইউ। থার্ড পার্সন কোনটা? আমি, আমরা, তুমি, তোমরা ছাড়া যতগুলো আছে সেগুলা। থার্ড পার্সন সিঙ্গুলার নাম্বার হলে ভার্বের সাথে কি যুক্ত করতে হয়? এস বা ইএস। তাহলে যেহেতু এটা রাকিব প্রতি সপ্তাহে মুভি দেখে, এটা রাকিবের অভ্যাস, রাকিব প্রতি সপ্তাহে মুভি দেখে, রাকিবের কি এটা অভ্যাস, যেহেতু অভ্যাসগত কাজ হবে, সেক্ষেত্রে অ্যান্সার কি হবে? রাকিব ওয়াচেস মুভি টুয়াইস এ উইক। ঠিক আছে, আমি এখানে আপনাদের নোট করে দিয়েছি যে এগুলো থাকলে প্রেজেন্ট ইনডিফিনিট টেন্স। দেখেন এখানে আমি এটা উল্লেখ করেছি, টুয়াইস, থ্রাইস ইত্যাদি থাকলে কি হবে? প্রেজেন্ট ইনডিফিনিট টেন্স। এবার আপনাদের যেহেতু একটা প্রশ্ন চলে আসছে, ওই প্রশ্ন থেকে একটা গুরুত্বপূর্ণ প্রশ্ন করি। যেমন ধরেন, আমরা 3টে শব্দ জানি, একটা হচ্ছে সামটাইমস, একটা হচ্ছে সাম স্পেস টাইম, আর একটা হচ্ছে সাম এর সাথেই টাইম। এই 3টে শব্দই কারেক্ট, 3টে শব্দই কি কারেক্ট? 3টে শব্দের কোনটা মানে কি একটু আমাকে কমেন্ট করে জানান তো। এই 3টি শব্দের কোনটি মানে কি, কে কে কমেন্ট করে জানাতে পারে একটু দেখতে চাই। 3টি শব্দের কোনটি মানে কি একটু কমেন্ট করে দ্রুত জানান। 3 শব্দের কোনটি মানে কি? আজকে যারা আছেন তাদের সবাইকে আবারও বলছি যে আপনারা কিন্তু সবাই সবাই আমাদের গুচ্ছের কোর্সে ভর্তি হবেন, এবং গুচ্ছের কোর্সে কিন্তু আমরা বেসিক থেকে পড়াচ্ছি, ভোকাবুলারি কোর্সে এক্সাম নিচ্ছি। এই যে গুচ্ছের কোর্সের আমাদের টিচাররা আছেন এখানে, ছবিতে আরও টিচাররা, আরও অনেক সিনিয়র টিচার আছেন। সো এই কোর্সে ভর্তি হইলে বা আজকের ক্লাসটি শেয়ার করলে, যারাই শেয়ার করবেন তাদের জন্য কিন্তু কোর্সের ফি আরও 100 টাকা কম রাখবো। কোর্সের ফি হচ্ছে 1499 টাকা, বাট অফার এখনো চলছে, অফারে ভর্তির ফি মাত্র হচ্ছে 999 টাকা। আজকে কোর্সের ক্লাসটি শেয়ার করলে আপনি ক্লাসের পিডিএফ পাবেন, হ্যাঁ, ভোকাবুলারি কোর্সের অ্যাক্সেসও পেয়ে যেতে পারেন, এবং 100 টাকা কমে কোর্সে ভর্তি হতে পারবেন। এবং গুচ্ছের জন্য মনে রাখবেন, গুচ্ছের জন্য কি বই পড়বেন? জিএসটি বুস্টার। কি বই পড়বেন? জিএসটি বুস্টার। ঠিক আছে, সামটাইমস, সাম স্পেস টাইম, সাম টাইম, এই যে তিনটি জিনিস আমাকে পড়তে হবে। এই 3টি শব্দগুলোর কোনটির মানে কি, কোনটি কিভাবে ব্যবহার করবে, এটা আমাদের জানা দরকার। মনে রাখবেন, এখানে সামটাইমস মানে হচ্ছে মাঝে মাঝে। গানের লাইন আছে না,
Sometimes all I think about is you. Late night in the middle of June. Heat waves bring. Okay, খুবই মজার গান। So এই সামটাইমস এখানে অ্যাডভার্ব ফ্রিকোয়েন্সি নির্দেশ করছে যে কয়বার হয়, মাঝে মাঝে দেখা হয়, এটা হচ্ছে কারেক্ট। এই বাক্যের ক্ষেত্রে যে মাঝে মাঝে অর্থে এটা বসবে। তারপর একটা হচ্ছে সাম স্পেস টাইম, আমি তার সাথে কিছু সময় কাটালাম। আই স্পেন্ট সাম টাইম, এই সাম টাইম মানে হচ্ছে আধা ঘন্টা, 1 ঘন্টা, 45 মিনিট, কতক্ষণ আমার মনে নেই। আই স্পেন্ট সাম টাইম উইথ হার, আমি তার সাথে কিছু সময় কাটাইছি, তার হাত ধরে বসেছিলাম, মনেই হয় নাই কখন সময় পেরিয়ে গেছে, আয় হায় হায়, তখন হচ্ছে এটা সাম স্পেস টাইম। ঠিক আছে, তারপরটা একটু আসি যে এই সাম টাইম মানে কি, কে বলতে পারে? এই সাম টাইম মানে কি, একটু দ্রুত লিখতে চাই। অনির্দিষ্ট কিছু সময় বোঝানোর জন্য কি, অনির্দিষ্ট কিছু সময়ের পরিমাণ বোঝানোর জন্য হচ্ছে সাম স্পেস টাইম। তারপরটা কি হবে, দ্রুত একটু বলেন, তারপরটা কি হবে? ওকে গুড, সামটাইমস, কখনো কখনো, মাঝে মাঝে। আজ শুরুতেই আইসি মারুফ সাহেব ঢাকা বিশ্ববিদ্যালয়ে ভর্তি পরীক্ষায় হচ্ছে তৃতীয় হয়েছেন, সেও ক্লাসে আসছেন। সবাই একটু মেনশন করি, বন্ধুদেরকে নিয়ে আসি সবাই, ঠিক আছে? সবাই একটু মেনশন করি, বন্ধুদেরকে নিয়ে আসি যেন বন্ধুরা ক্লাস করতে পারে। ক্যান্ট মেক ইউ হ্যাপি অ্যান্ড আব্দুল আহমেদ বিন আব্দুল কাদির, ওকে গুড। সো সবাই একটু বন্ধুদেরকে মেনশন করে নিয়ে আসি, 100 টাকা করে ডিসকাউন্ট পেয়ে যাবেন এবং ক্লাসের পিডিএফ পেয়ে যাবেন। সবাই সবাই মেনশন করেন, বন্ধুদেরকে নিয়ে আসেন। ঠিক আছে, এই যে সাম টাইম একত্রে যেটা আছে, এটাকে আমরা বলি হচ্ছে, এটা একটা অ্যাডভার্ব। তবে এই সাম টাইম দ্বারা বোঝা যাচ্ছে নিকট ভবিষ্যতে। এটা এক্সপ্রেশন কিরকম? নিকট ভবিষ্যতে বা ভেরি সুন। হ্যাঁ, আই শ্যাল মিট ইউ সামটাইম সুন, আই শ্যাল মিট ইউ সামটাইম সুন। তোমরা দ্রুত বিভিন্ন বিশ্ববিদ্যালয়ে ভর্তি পরীক্ষা দিবা, মানে আবারও দিবা, অনেকে সেকেন্ড টাইম হবা, কেউ আবার এই যে গুচ্ছের পরীক্ষা দিবা। যে পরীক্ষা দাও না কেন, খুবই তাড়াতাড়ি তোমাদের সাথে দেখা হয়ে যাবে। এই জন্য এটা আমরা বলতেছি আই শ্যাল মিট ইউ সামটাইম সুন। যখন দ্রুত দেখা হবে তখন এটার ক্ষেত্রে আমরা অ্যান্সার, মানে এটার মিনিং হচ্ছে এটা, যে সামটাইম হচ্ছে এই অর্থ। ওকে, এরপরে আমরা আসি এই প্রশ্নের মধ্যে। আমরা যদি আসি তাহলে আমরা দেখবো যে এই প্রশ্নটা আমাদের 1, 2, 3, 4 নম্বর প্রশ্ন, 3 এবং 4। দেখি 3 এবং 4 নম্বর প্রশ্ন কে কে উত্তর করতে পারে। 3 এবং 4 নম্বর প্রশ্ন কে কে উত্তর করতে পারে? একটা প্রেজেন্ট টেন্সের মধ্যে অ্যান্সার হবে, তাহলে প্রেজেন্ট টেন্সের মধ্যে অ্যান্সারটা কোনটা সেটা দ্রুত উত্তর করে। ওকে, অনেকে দুটাই পারছেন, এটা খুবই ভালো দিক, যে দুটাই পারা খুব ভালো দিক। দুটা ভিন্ন ভিন্ন অ্যান্সার কিনা এটা আমি বলবো না, একটু পরে বলবো, বাট দেখতে চাই যে আপনারা কে কে পারেন। আপনারা যে যে বিশ্ববিদ্যালয়ে চান্স পাবেন, চান্স পাওয়ার পরে আমাকে দাওয়াত দিবেন কিনা বলেন তো একটু। শুনেন, আমি হইলাম সাদা মনের মানুষ, আপনি যে কোনো বিশ্ববিদ্যালয়ে চান্স পাবেন এবং আমাকে দাওয়াত দিবেন, আমি যাবো না এরকম হওয়া খুবই টাফ। আমি আসবোই আপনার ক্যাম্পাসে, আপনি শুধু আমাকে দাওয়াত দিবেন যে ভাইয়া এটা আমার ক্যাম্পাস, আমার ক্যাম্পাসে চলে আসেন, ঠিক আছে? ওকে, ঠিক আছে। সামটাইমস, তাহলে দেখেন 3টা সামটাইমসের পার্থক্য আমরা পড়ছি, আমরা নতুন কিছু পড়ছি। মনে রাখবেন, বাক্যের মধ্যে যদি কোনো কাজ ঘটমান বা বর্তমানে ঘটমান বোঝায়, কখন ঘটমান? বর্তমানে ঘটমান বোঝায় বা বর্তমানে চলমান আছে, এটা যদি বোঝায়, এখনই শুরু হয়ে এখনই চলমান আছে, এটা হচ্ছে প্রেজেন্ট কন্টিনিউয়াস টেন্স। আবার হচ্ছে কি, কিছু শব্দ আছে যেমন নাও, অ্যাট দিস মোমেন্ট, অ্যাট প্রেজেন্ট, অ্যাট দিস মোমেন্ট, অ্যাট প্রেজেন্ট। এছাড়া আর কি কি আছে, আমি গুরুত্বপূর্ণ কিছু লিখে দিচ্ছি, যে ডে বাই ডে, ডে বাই ডে ছাড়া আরও থাকতে পারে কি, আরও থাকতে পারে হচ্ছে কন্টিনিউয়াসলি, কন্টিনিউয়াসলি ছাড়া আরও নতুন শব্দ সেখানে একটা। তারপরে সেখানে হচ্ছে কি কন্টিনিউয়াসলি পরে র্যাপিডলি, র্যাপিডলির সাথে আবার এখানে আছে কি গ্র্যাজুয়ালি। এই শব্দগুলো যদি থাকে তাহলে কন্টিনিউয়াস টেন্স করতে হয়। কোন কন্টিনিউয়াস? প্রেজেন্ট কন্টিনিউয়াস। কোন কন্টিনিউয়াস? প্রেজেন্ট কন্টিনিউয়াস। তাহলে অ্যান্সার কি হবে একটু দ্রুত বলেন। সো আবার শিখেন যে নাও, অ্যাট দিস মোমেন্ট, অ্যাট প্রেজেন্ট থাকলে সচরাচর যে ভার্বগুলো বসে, এই ভার্বগুলো থাকলে প্রেজেন্ট কন্টিনিউয়াস টেন্স করতে হয়। প্রেজেন্ট কন্টিনিউয়াস টেন্স করলে দ্য পপুলেশন অফ বাংলাদেশ ইজ ইনক্রিজিং, দ্য এডুকেশন সিস্টেম ইজ প্রোগ্রেসিং র্যাপিডলি।
সবাই বেশি বেশি কমেন্ট করেন এবং আজকের ক্লাসের পিডিএফ সংগ্রহ করেন। আজকের ক্লাসের পিডিএফ আমার থেকে সংগ্রহ করবেন, আমি আপনাদেরকে দিয়ে দিব। সবাই বেশি বেশি শেয়ার করেন। দ্য পপুলেশন অফ বাংলাদেশ ইজ ইনক্রিজিং গ্র্যাজুয়ালি, দ্য এডুকেশন সিস্টেম ইজ প্রোগ্রেসিং র্যাপিডলি। এগুলো হচ্ছে আমাদের আজকের প্রশ্ন দুইটার উত্তর 4 এবং 5। এরপরে দেখেন কিছু কিছু ভার্ব আছে, এটা আমি একটু পরে বলবো। এই প্রশ্নের উত্তরটা আগে নেই, তাহলে আপনারা পারবেন। এই প্রশ্নের উত্তর ক্ষেত্রে হচ্ছে বলি যে এই যে এটা আর একটা অপশন হচ্ছে আই ওন, একটা হচ্ছে ওন, ওন্ড, এম ওনিং, আই হ্যাড। সো আমরা আসছি 5 নাম্বার প্রশ্নে। 5 নাম্বার প্রশ্ন উত্তরটা কি, 6 নাম্বার প্রশ্ন উত্তরটা কি, কে কে করতে পারে? আমি উত্তর বলার আগে 5 এবং 6 নাম্বার প্রশ্ন উত্তর চাই, দেখি কে কে পারে। 5 নাম্বার প্রশ্ন উত্তর কি, 6 নাম্বার প্রশ্ন উত্তর কি, দ্রুত একটু কমেন্টে চাই। 5-এর কি 6-এর কি, দ্রুত একটু কমেন্টে চাই, দেখতে চাই যে কারা কারা পারবে এটা। ঠিক আছে, 5 এবং 6 নম্বর প্রশ্নের ক্ষেত্রে আমরা খুবই ইজি দুইটা ভার্ব পাইছি। আই ড্যাশ দ্য প্রপার্টি নাও, দিস প্রপার্টি ড্যাশ টু মি নাও। 5 এবং 6 নম্বরের উত্তরটা আগে চাচ্ছিলাম আমি। দেখেন খেয়াল করে যে 5 নম্বরে আমাদের এখানে যে ভার্বটা আছে, দুইটা বাক্য আছে 5 এবং 6, দুইটার মধ্যে কি আছে, নাও। দুইটার মধ্যে আছে নাও। যে দুইটার মধ্যে নাও আছে, তো সেক্ষেত্রে আমরা ইজিলি চিন্তা করার কথা যে ভাইয়া যেহেতু নাও আছে, তার মানে এটা প্রেজেন্ট কন্টিনিউয়াস হওয়ার কথা। যে কাজটা চলমান বোঝাতে পারে বা যে কাজটা কন্টিনিউয়াস হতে পারে, এগুলোকে আমরা নর্মাল ভার্ব বলে থাকি আর কি, কমন ভার্ব বলে থাকি, জেনারেল ভার্ব বলে থাকি। কিন্তু এখানে যে ভার্বগুলো আছে, এই ভার্বগুলোকে আমরা দিয়ে দুইটা ভার্ব আছে, এই দুইটা ভার্বকে আমরা বলি হচ্ছে স্ট্যাটিভ ভার্ব। একটা নতুন ভার্ব শেখেন, কি ভার্ব? স্ট্যাটিভ ভার্ব। স্ট্যাটিভ ভার্ব গুগল করে শিখে নেবেন, বাট তার আগে আমি আরেকবার বলে দিচ্ছি, যে ভার্ব সচরাচর কন্টিনিউয়াস টেন্স হয় না। কি হয় না? যা কন্টিনিউয়াস টেন্স হয় না, যে ভার্বটা সচরাচর কন্টিনিউয়াস টেন্স হয় না, এটাকে আমরা কি বলি? স্ট্যাটিক ভার্ব বলি। যে ভার্ব সচরাচর কি টেন্স হয় না? কন্টিনিউয়াস টেন্স হয় না। তাহলে আই ওন দ্য প্রপার্টি, তাছাড়া এটা আই অ্যাম ওনিং হইতে পারতো। তাহলে এই ভার্ব যেহেতু কন্টিনিউয়াস টেন্স হবেই না, তাহলে এটাকে প্রেজেন্ট ইনডিফিনিট টেন্স করতে হবে। সো প্রেজেন্ট ইনডিফিনিট টেন্স করলে উত্তর হবে এরকম। আপনারা একটু বলেন তো, তাহলে 6 নম্বর প্রশ্নটার উত্তর কি ভাইয়া? 6 নম্বর প্রশ্নটার উত্তর কি, যেটা কন্টিনিউয়াস টেন্স করা যাবে না? এই ভার্বগুলোর কন্টিনিউয়াস টেন্স করা না হওয়ার পিছনে অনেক লজিক আছে। হ্যাঁ, যেমন ধরো যে ধরো আমি যদি বলি আই অ্যাম ইটিং রাইস, আমি ভাত খাচ্ছি, এর মানে আমি একটু আগে ভাত খাই নাই, খাওয়া শুরু করেছি, এখন খাচ্ছি, এই মুহূর্ত পর্যন্ত খাচ্ছি এবং একটু পরে খাবো না। 1 ঘন্টা আগে আমি খাই নাই, এখন আমি খাচ্ছি, একটু পরে খাবো না। তুমি এই কথাই গিয়ে যদি তুমি তোমার প্রেমিকাকে গিয়ে বলো যে আই অ্যাম লাভিং ইউ, তার মানে কি দাঁড়ায় যে আমি এখন তোমাকে ভালোবাসছি, একটু আগে বাসি নাই, একটু পরে তোমাকে আর বাসবো না, নতুন কাউকে ভালোবাসবো। এরকম বললে বলবে যে আয় তোরে জুতা মারি, ভণ্ড কোথাকার, দুশ্চরিত্রের লোক, খারাপ চরিত্রের লোক। হ্যাঁ, সো এই যে লিঙ্ক, এই স্ট্যাটিভ ভার্বগুলোর জায়গায় ম্যাজিক কাজ করে, যে এই ভার্বগুলোর আসলে কন্টিনিউয়াস রূপটা এই কারণে আসে না, যে হবে না এরকম। আই হোপ শি উইল বি ফাইন, আমি আশা করি সে ভালো হয়ে যাবে। আমরা কি বলতে পারি? আই অ্যাম হোপিং, আমি এখন আশা করতেছি, 2 মিনিট পর আর আশা করবো না, 2 মিনিট পরে চাইবো যে বেটা মরে যাক। এগুলো তো বলা যাবে না। সো এরকম কিছু ভার্ব আছে যে ভার্বগুলো স্ট্যাটিভ ভার্ব হয়, শুনতে ওদেরকে কন্টিনিউয়াস করলে খুব খারাপ দেখায়, সেই তালিকাটা এখানে আমি দিয়ে দিয়েছি স্ট্যাটিভ ভার্ব। তোমরা যখন আমাদের পেইড ব্যাচের ক্লাস করবে, এই ক্লাসগুলো আমরা খুব সুন্দর করে তোমাদের জন্য সাজিয়ে দিব। চেষ্টা করো পেইড ব্যাচে যুক্ত হওয়ার। আমাদের পেইড ব্যাচে যুক্ত হইতে কিচ্ছু করা লাগবে না তোমাকে, তুমি শুধু কষ্ট করে আমার হোয়াটসঅ্যাপ নাম্বারে নক করবা কিংবা আমার ফেসবুক অ্যাকাউন্টে নক করবা, তাইলেই আমি তোমাদেরকে যুক্ত করে নিব। ইহা আমার হোয়াটসঅ্যাপ নাম্বার, তোমরা আমাকে নক করবা এখানে ভর্তি হওয়ার জন্য, আমি তোমাদেরকে ভর্তি করে নিব, কারণ আমি তোমাদেরকে অফার দিতে পারবো, ঠিক আছে? অথবা ভর্তি হওয়ার জন্য আমি নক, এই যে আমি কমেন্ট করে দিলাম যে নক মি, আমি কমেন্ট করে দিলাম, তোমরা আমাকে এখানে কমেন্ট থেকে আমার আইডি পেয়ে যাবো ভর্তি হওয়ার জন্য, ঠিক আছে? আমার ফেসবুক আইডি এখানে আছে। ওকে, গুড। তার মানে এই প্রশ্নটার উত্তর, 6 নম্বর প্রশ্নটার উত্তর কে কে পারছে, দেখি কে কে পারছে 6 নম্বর প্রশ্ন উত্তর। 6 নম্বর প্রশ্ন উত্তর সি, যারা পেরেছে ভেরি গুড, ওয়েল ডান। গুচ্ছভুক্ত বিশ্ববিদ্যালয়গুলোতে চান্স পাওয়ার যোগ্যতা তোমারই আছে, তোমাকে কষ্ট করে লেগে থাকতে হবে শুধু। সো আমাদের কাজ হচ্ছে লেগে থাকা, ঠিক আছে? এই যে আমাদের গুচ্ছের কোর্স, আমরা গুচ্ছের এই প্যানেলটা ক্ষয় ইউনিটের কোর্স দেখবে,
আরও আমাদের সায়েন্সের কোর্স আছে আর কমার্সের কোর্স আছে। আমরা এখানে একটা কোর্সের মধ্যে গুচ্ছ, 7 কলেজ এবং জাতীয় বিশ্ববিদ্যালয় ভর্তি প্রস্তুতির ব্যাপারটা দেখব। আমাদের বিশ্ববিদ্যালয় ভিত্তিক ক্লাস চলবে, সিলেবাস চলবে, পরীক্ষা আমরা নিয়ে নিব। এক কোর্সের মধ্যে আমরা গুচ্ছ তো প্রিপারেশন নিবই, সাথে বেসিক কোর্সের প্রিপারেশন দিয়ে দিব, যাতে গুচ্ছের কোর্সের মধ্যে শিক্ষার্থী খারাপ না করে। আমাদের বাংলায় 35, ইংরেজি 35, জিকে 30 মার্ক, পুরোটা কাভার করার দায়িত্ব আমাদের। এবং আমার টার্গেট থাকবে যে এই 35-এর মধ্যে যে কোনোভাবেই আমি যেন 25 পাই, আমাদের শিক্ষার্থীরা 25 কমপক্ষে পাই, এটা আমাদের লক্ষ্য। আমি নিজে যদি পড়াশোনা করতাম তাহলে হয়তো আমি 35কে লক্ষ্য করে যেতাম, কারণ ঢাকা বিশ্ববিদ্যালয়ের ভর্তি পরীক্ষায় আমার ইংরেজিতে ফুল মার্কস ছিল, এন্ড বাকিটা তোমাদের উপরে। চলো, 6 নাম্বার গিয়েছে, আমরা আসছি 7 নাম্বার প্রশ্নে, তারপরে আসবো 8 নাম্বার প্রশ্ন। 7 এবং 8 কি হবে উত্তর বলো? 7 এবং 8 নাম্বার কি হবে উত্তর, দ্রুত একটু বলো। 7 নাম্বার প্রশ্নের একই, 8 নাম্বার প্রশ্নের একই, একটু দ্রুত বলো। ভেরি গুড। ওকে, একটু আমাকে এটাও বলো যে কেমন আছো তোমরা? তোমাদের কি যে গুচ্ছের কারণে মন খারাপ, বা গুচ্ছ পরীক্ষার জন্য, সরি মানে গুচ্ছ পর্যন্ত আশা লাগতেছে এই জন্য মন খারাপ যে এর আগেই কেন চান্স হলো না? এরকম যদি হয় আমাকে জানাতে পারো। স্যার মনিটরটা কি ফুল আসছে? একটু কম আসছে হয়তো বা, বাট ইটস ওকে, তাও চলবে, সমস্যা নাই। মনিটর ফুল আসে নাই, বাট স্টিল ওকে। ঠিক আছে, দেখো আমরা যখন এই দুটো বাক্য 7 এবং 8 নাম্বারটায় আসবো, 7 এবং 8 নাম্বারটায় আসে দেখবো যে কিভাবে আমরা পড়বো। এটা খুবই সহজ প্রশ্ন। দুইটা সহজ প্রশ্নের ক্ষেত্রে আমি বলি যে কোনো কাজ অতীতেই হয়েছে বা কিছুক্ষণ আগে সম্পন্ন হয়েছে, ওই কাজটার ফলাফল এখনো বিদ্যমান। ঠিক আছে, যেমন ধরেন আমি বললাম যে সকিনা আমার মন চুরি করে নিয়ে গেছে, সকিনা আমার মন চুরি করেছে। এইটা যখন আমি বলবো তখন আমি আসলে কি বলতে চাচ্ছি, যে চুরির কাজটা সে আগেই করে ফেলছে, কিন্তু এই চুরি হওয়াতে আমি এখনো খুশি আছি, আমার মধ্যে এখনো ফলাফলটা বিদ্যমান। ঠিক আছে, এই যে ফলাফলটা এখনো বিদ্যমান, এই জন্য এটাকে আমি বলছি হচ্ছে প্রেজেন্ট পারফেক্ট টেন্স। মনে রাখবা এইভাবে, প্রেজেন্ট পারফেক্ট টেন্স মানে একটা কাজ অতীতে হয়ে গেছে, তার ফলাফল এখনো বিদ্যমান। যেমন সকিনা রাকিব স্যারের মন চুরি করে নিয়ে গেছে, চুরিটা আগে হয়েছে কিন্তু ফলাফল এখনো বিদ্যমান। এরকম হলে আমরা কি করবো, প্রেজেন্ট পারফেক্ট টেন্স করবো। প্রেজেন্ট পারফেক্ট টেন্স কখন কখন করতে হয়? বাক্যের মধ্যে আজরাইল থাকলে, একটা হচ্ছে অলরেডি, জাস্ট নাও, আর they recently, why yet, এলতে lately, ইতে এভার। অলরেডি, জাস্ট নাও, রিসেন্টলি, ইয়েট, লেটলি, এভার, এগুলো হচ্ছে আমাদের কি, এগুলো হচ্ছে আমাদের কি, হ্যাঁ কারেক্ট, ভেরি গুড। অনেক টেনশন হচ্ছে স্যার, গুড। মিষ্টি পাখি বলছেন ওর টেনশন হচ্ছে, টেনশন কমানোর জন্যই আমি আসছি, একটু পরেই টেনশন কমানোর ব্যবস্থা করতেছি, দাঁড়াও। দেখো যে এগুলো থাকলে আমরা প্রেজেন্ট পারফেক্ট টেন্স করি। এছাড়াও যদি বাক্যের মধ্যে তুমি এরকম দেখো যে লেখা আছে যে দিস ইজ দ্য সেকেন্ড টাইম, অথবা দিস ইজ দ্য থার্ড টাইম, এই ইজ যুক্ত যখন বাক্য লেখা থাকবে তখন তুমি ধরে নিবা যে এটা প্রেজেন্ট পারফেক্ট টেন্স হবে। পরবর্তী অংশ, বাক্যের পরবর্তী অংশ প্রেজেন্ট পারফেক্ট টেন্স হয়ে যাবে। তুমি ধরে নিবা কি বাক্যের পরবর্তী অংশ প্রেজেন্ট পারফেক্ট টেন্স হয়ে যাবে। সো এটার ক্ষেত্রে অ্যান্সার রাখবা হি হ্যাজ জাস্ট গন আউট, তারপরে আই হ্যাভ নট ফিনিশড ইয়েট। সো 7 এবং 8 নাম্বার প্রশ্ন তোমরা দুইটাই কারেক্ট করতে পেরেছো, এরকম অনেকজনই আছে। হ্যাঁ, 7 এবং 8 নাম্বার প্রশ্ন দুইটা তোমরা কারেক্ট করতে পেরেছো। গুচ্ছের প্রিপারেশন হতে হবে একদম এ টু জেড, বেসিক থেকে। কিন্তু তোমরা এখন অনেকেই ভেঙে পড়ছো, এই ভেঙে পড়া থেকে আমাদের সবাইকে বের আসাটা জরুরি। মনে রাখবা যে যদি কোনো বেস্ট পিটি থাকে, যে কারো প্রতি তুমি দয়া করছো, এর মধ্যে যদি সবচেয়ে বড় পিটি থাকে হচ্ছে সেলফ পিটি। সেলফ পিটি ইজ দ্য বেস্ট লাক্সারি এ ম্যান ক্যান অ্যাফোর্ড। নিজেকে ক্ষমা করাটা সবচেয়ে বড়, নিজের দোষ ভুলে যাওয়াটা সবচেয়ে বড়, নিজেকে ক্ষমা করে নতুনভাবে নিজেকে স্টার্ট করাটা সবচেয়ে বড়। তবে এই জার্নিতে তোমাকে সৃষ্টিকর্তার সহায়তা নিতে হবে।
মনে রাখবা যে আমাদেরকে ওই যে এর আগের দিনে ক্লাসে আমি বলছিলাম যে আমাদেরকে বিপদ থেকে উদ্ধার করার মালিক একমাত্র আল্লাহ, ভালো জায়গায় নিয়ে যাওয়ার মালিক একমাত্র আল্লাহ। ঠিক আছে, সো এই যে জায়গা থেকে মনে রাখবা যে হ্যাঁ আমি পারি, আমি পারবো, আমাকে দিয়ে পড়াশোনা করলেই সম্ভব। শুধু যে জায়গায় গ্যাপগুলো আছে গ্যাপগুলো থেকে ধীরে ধীরে আমরা কাভার করলেই পারি। ঠিক আছে, ওকে। এরপর আসো আই হ্যাভ স্টাডিড ইন ডিউ ড্যাশ 3 years। এটা হচ্ছে এমন একটা বাক্য, আমাদের কোশ্চেন নাম্বার 9। এটা 9 নম্বর কোশ্চেনে গিয়ে আমরা দেখব যে এই কোশ্চেনটার মধ্যে আমরা একটা বিশেষ জিনিস পাইছি। এখানে সিন্স অথবা ফরের ব্যবহার, প্রত্যেক বছর ভর্তি পরীক্ষায় সিন্স অথবা ফরের ব্যবহার থেকে প্রশ্ন আসে। এবার অলরেডি একবার আসছে, আবার যে আসবে না এরকম বলা যায় না। আমরা জানবো যে সিন্স এবং ফর থাকলে বাক্যটা হবে প্রেজেন্ট পারফেক্ট অথবা প্রেজেন্ট পারফেক্ট টেন্স। প্রেজেন্ট পারফেক্ট টেন্স, অধিকাংশ ক্ষেত্রে হবে প্রেজেন্ট পারফেক্ট কন্টিনিউয়াস টেন্স। তবে কিছু কিছু যদি ভার্ব থাকে, স্ট্যাটিক ভার্ব, ওরা তো আর কন্টিনিউয়াস হয় না, ওরা হয় প্রেজেন্ট পারফেক্ট টেন্স। প্রেজেন্ট পারফেক্ট টেন্সে থেমে যাবে, ওরা কন্টিনিউয়াস হবে না। স্ট্যাটিক ভার্ব যে কোনো প্রকার কন্টিনিউয়াস টেন্সের মধ্যে যাবে না। ঠিক আছে, সেই দিক দিয়ে আমরা চিন্তা করব। ওকে, গুড। সো 9 নম্বর প্রশ্নের ক্ষেত্রে আমি জানবো যে যদি এরকম হয় সিন্স অথবা ফর থাকে বাক্যের মধ্যে প্রিপজিশন হিসেবে, কি হিসেবে? প্রিপজিশন হিসেবে। সিন্স কিন্তু অ্যাডভার্ব হইতে পারে, সিন্স কিন্তু কনজাংশন হইতে পারে, অনেক কিছু হইতে পারে। ঠিক আছে, যেমন ধর আমি বললাম যে আই নো হার সিন্স। এর আগে আমি আরো কিছু কথা বলছি যে ইন 2015 আই মেট হার, তারপরে আমি দিলাম যে আই নো হার সিন্স। তখন এই বাক্যের মধ্যে সিন্সটা হয়ে গেছে কি? অ্যাডভার্ব। সিন্সটা এখানে কি? অ্যাডভার্ব। তারপর আমি আরেকটা বাক্য দিই, তোমরা একটু বলো তো এই বাক্যের মধ্যে কি? সিন্স আই ওয়াজ সিক আই মিসড দ্য ক্লাস। এই বাক্যের মধ্যে সিনটা কোন পার্টস অফ স্পিচ? সিন্স আই ওয়াজ সিক আই মিস দ্য ক্লাস। যারা পেইড ব্যাচের আছে তোমরা একটু আগে ক্লাস করেছো, এটা একটু আগে ক্লাস করেছো, তোমরা একটু বলার চেষ্টা করো যে এরকম হলে কি হইতে পারে। দেখো, সিন্স আই ওয়াজ সিক সাবজেক্ট ভার্ব, আই মিস সাবজেক্ট ভার্ব, দুইটা সাবজেক্ট ভার্ব আছে, তোমার দুইটা ভিন্ন ভিন্ন বাক্যের মতো আছে। এই বাক্যের ক্ষেত্রে সিন্সটা কি হইতে পারে? দ্রুত একটু কমেন্টে জানাতো যে এরকম বাক্যের ক্ষেত্রে কি হবে। সিন্স আই ওয়াজ সিক আই মিসড দ্য ক্লাস, কি হতে পারে উত্তর? ওকে, তোমরা যারা আছো এখন একটু ভালো করে খেয়াল করো একটা গুরুত্বপূর্ণ কথা। সবাই মনোযোগ দিছো? মনোযোগ দিছো? আচ্ছা, এটা উত্তর করা হলে একটু মনোযোগ দাও, যে বলে ভাইয়া যে মনোযোগ দিছি, কমেন্ট করে যে ভাইয়া মনোযোগ আছে। আগামীকাল আবার তোমরা যারা পেইড ব্যাচে ভর্তি হও নাই, আগামীকাল আবার 6টা 15তে আমাদের ফ্রি ক্লাস আছে গুচ্ছের উপরে। গুচ্ছের মাস্টার ক্লাস হবে এটা, গুচ্ছের মাস্টার ক্লাস হবে এটা, তোমরা ওই ক্লাসে অবশ্যই আসবা। আর যারা পেইড ব্যাচের শিক্ষার্থী আছো তোমাদের ঠিক 4টা 15তে, তোমাদের ঠিক 4টা 15তে আছে হচ্ছে, ঠিক 4টা 15তে আমাদের হচ্ছে ইয়া ক্লাস, কি বলে, পেইড ব্যাচের ক্লাস, ইংরেজি ক্লাস। আমাদের লেকচার 2 পেইড ব্যাচের আগামীকাল আমরা পেইড ব্যাচে আবার বেসিক থেকে পড়বো। আমি কিন্তু কিছু পড়া এবং হোমওয়ার্ক দিয়েছি, ওই হোমওয়ার্কটা কমপ্লিট করে আসতে হবে। আমি তোমাদেরকে নোট করে পোস্ট করতে বলেছি এবং হোমওয়ার্ক দিয়েছি, হোমওয়ার্ক দিবা, তাহলে কিন্তু মায়ের হবে, মায়ের উপর থাকবা। তো 4টা 15তে আমাদের পেইড ব্যাচের ক্লাস, আর 6টা 15তে আমাদের কি ফ্রি ব্যাচের ক্লাস, ফ্রি ক্লাস। ফ্রি ক্লাস কিন্তু আর বেশি তোমরা পাবে না, ডেমো ক্লাস হিসেবে দেখছো, দেখে ভর্তি হয়ে যাও দ্রুত। এক্সেলেন্ট। সাবজেক্ট এবং ভার্ব এটা একটা ক্লজ এবং এটা একটা ক্লজ, দুটো ক্লজকে কে যুক্ত করে? কনজাংশন। তাহলে এই ক্লজটা এইখানে কি হবে? কনজাংশন যুক্ত করেছে, কনজাংশন। আই হ্যাভ স্টাডিড ইন ডিউ ড্যাশ 3 years। সময়ের যদি পরিমাণ উল্লেখ থাকে তাহলে ফর বসে, সময়ের পরিমাণ উল্লেখ থাকলে কি বসে? ফর। কমেন্টে জানাও। সময়ের পরিমাণ উল্লেখ থাকলে ফর, এবং সময়ের শুরু উল্লেখ থাকলে হচ্ছে সিন্স। সময়ের শুরু উল্লেখ থাকলে সিন্স, সময়ের পরিমাণ উল্লেখ থাকলে ফর। আই হ্যাভ স্টাডিড ইন ডিউ, আই হ্যাভ স্টাডিড ইন ডিউ ফর 3 years। এই বাক্যের মধ্যে এটা হচ্ছে ফর। সময়ের পরিমাণ উল্লেখ করার জন্য এখানে কি বসবে? ফর বসবে, মনে রাখবা এটা। ঠিক আছে, তাহলে দেখো সিন্স শব্দটা বা ফর শব্দটা এখানে কোন পার্টস অফ স্পিচ হিসেবে বসছে বলো তো একটু। আমি শুরুতেই বলেছি সিন্স তো ফর এখানে কোন পার্টস অফ স্পিচ হিসেবে বসলো? প্রিপজিশন। সিন্স অথবা ফর কোন পার্টস অফ স্পিচ? তাহলে সিন্স অথবা ফর যদি প্রিপজিশন হিসেবে বসে তখন এরকম হবে, কিসে বসলে? প্রিপজিশন। আদারওয়াইজ কিন্তু
টেন্স এরকম হবে না, ভিন্ন ভিন্ন টেন্স চলে আসতে পারে। তো 9 নাম্বারটার টেন্স আমরা 9 নাম্বারটার উত্তর আমরা পেরেছি, আশা করি আমাদের সমস্যা হবে না। এরপরে আমি রাবির আগে এটা পড়িয়ে বলেছিলাম যে এখান থেকে ভর্তি পরীক্ষার প্রশ্ন আসবে, আজকে এখানে আবার চলে আসছে। দেখো যদি বাইয়ের পরে কোনো সময় দ্বারা ফিউচার কিছু বোঝায়, বাইয়ের পরে সময় দ্বারা কি বোঝায়? ফিউচার। যদি বাই প্লাস ফিউচার বোঝায়, বাই প্লাস ফিউচার বুঝাইলে কি, এবং বাই প্লাস অতীতকাল বা পাস্ট টেন্স বুঝাইলে কি, এটা আমি তোমাদেরকে পড়াইছিলাম। সো বাই দিস টাইম ইন ফেব্রুয়ারি বিইউপি ড্যাশ ইটস রেজাল্ট, যদিও বিইউপি রেজাল্ট হয়ে গেছে ইতিমধ্যে, ফেব্রুয়ারি মাসে চলে আসছে। এটা ভবিষ্যৎ বোঝাচ্ছি আমরা, এই বাক্যের মধ্যে কি বোঝাচ্ছি? ভবিষ্যৎ। ভবিষ্যৎ বুঝাইলে কি হয়? ভবিষ্যৎ বুঝাইলে বাই প্লাস এ দ্বারা যদি ভবিষ্যৎ বুঝাই তাহলে হয় ফিউচার পারফেক্ট টেন্স, ফলে ফুটুরে পারফেক্ট টেন্স। সো ফিউচার পারফেক্ট টেন্স আমরা এখানে নিয়ে আসলাম বাই প্লাস ফিউচার বোঝানোর জন্য। এরপরেরটা হচ্ছে বাই প্লাস অতীত। এটা খুবই গুরুত্বপূর্ণ একটা প্রশ্ন, যে প্রশ্ন থেকে ভর্তি পরীক্ষায় প্রশ্ন বারবার আসে, খুবই গুরুত্বপূর্ণ, সুপার ইম্পর্টেন্ট একটা প্রশ্ন। কমেন্টে জানাও বাই প্লাস ফিউচার বুঝাইলে কি, বাই প্লাস অতীত হইলে কি। তাহলে এখানে ফিউচার বোঝাচ্ছে, তাহলে অ্যান্সার কি হবে? ঠিক আছে, ভেরি গুড, পেরেছো তোমরা। আমরা দেখছি জিহাদি হাসান আছেন, আনিসা সূচি আছেন, তুষ্টি রানী দাস আছেন, সন্ধ্যা তারা আছেন, আরও অনেকে আছেন, মিষ্টি পাখি আছেন, সাফিউল আছেন, ইসরাজান ঐশী, স্বর্ণাকে দেখলাম একটু আগে, ফারহানা স্বর্ণা, সাথী ইসলামকে দেখেছিলাম। বাকিরা কোথায়? বাকিরা কোথায়? কার নাম বাদ গেল? এই মারুফ, তুই কি করতেছিস এখানে? যাবে না, এনজয় কর, চান্স পেয়ে গিয়ে দুষ্টামি করে। যাই হোক, সমস্যা নেই মারুফ, দ্রুতই দেখা হবে। কালকে নাজমুলের সাথে দেখা হলো আমার। ওকে, সো তোমরাও চান্স পাও, তোমরাও দেখা, তোমাদের সাথে দেখা হোক। কালকে আমার একটা ছোট ভাই, সে আবার এখানে ক্লাস করতে চলে, সরি আমার হলে চলে আসছে, সে ভর্তি হওয়ার কাগজপত্র করতে বা ঘুরে বেড়াইতে। সো দেখো, বাই প্লাস ফিউচার বুঝাইলে ফিউচার পারফেক্ট টেন্স হয়, বাই প্লাস অতীত বুঝাইলে, বাই প্লাস অতীত বুঝাইলে তখন আবার পাস্ট পারফেক্ট টেন্স হয়। কি টেন্স হয়? পাস্ট পারফেক্ট টেন্স হয়। তাহলে এই বাক্যটা আমাদের ফিউচার টেন্স বুঝাইছে, তাহলে হবে উইল হ্যাভ পাবলিশড। তবে যদি এরকম হয় যে by the time she called I had already left. সো সে যখন আমাকে কল করলো, যে যতক্ষণে সে আমাকে কল করছে আমি তার আগেই চলে গেছি। হ্যাঁ, কল করতে সে আমাকে দেরি করেছে সকিনা, তোমার দেরি করা উচিত হয়নি। সঠিক সময়ে কল করলে হয়তোবা তুমি আর আমি ভালো থাকতাম, তখন আর আমাদেরকে গান লিখতে হতো না, তুমি আমি পাশাপাশি আছি বলে এ জীবন হয়েছে মধুময়। আহা, তাই না? ঠিক আছে, তো তোমরা একটু পড়াশোনার দিকে মনোযোগ দাও ভাই, তোমাদের পড়াশোনার অবস্থা খুব খারাপ। ভর্তি পরীক্ষায় চান্স পাইতে চাও আর না চাও, মা বাপের জন্য হইলেও পড়ো। হ্যাঁ, আমরা খুবই মানে ব্যথিত যে তোমাদের বেসিক খারাপ জন্য তোমরা বারবার এই মিস্টেকগুলো করতেছো। আমরা তোমাদের বেসিকগুলো ঠিক করার জন্য লড়াই করে যাচ্ছি লিটারেলি, যে ভাই তোর কি লাগবে তুই আমাকে বল, আমি তোকে দিচ্ছি, তাও তুই পড়াশোনা কর। ঠিক আছে, গেল। আমরা পরবর্তী প্রশ্নে আসি। যদি হোয়াইল বসে, মনে রাখবেন হোয়াইল এবং হোয়েন দুটাই সেম ক্ষেত্রে কাজ করে। যদি যখন অর্থে বসে, কি অর্থে বসে? যখন। হোয়াইল এবং হোয়েন কি অর্থে আসে? যখন অর্থে। হোয়াইল শি এন্টার্ড মাই ডর্ম আই ড্যাশ স্লিপ, আর একটা হচ্ছে হোয়াইল ড্যাশ। আপনাদেরকে একটু পরে আমি বলে দিচ্ছি যে 10 নম্বর প্রশ্ন কিন্তু আমাদের চলে গেছে। এটা হচ্ছে 11 এবং 12 নম্বর প্রশ্ন। 11 নম্বর প্রশ্নে আসি, 12 নম্বর প্রশ্নে আসি, আমি সলভ করব। বিফোর দ্যাট আমি আবারও বলছি যে হোয়াইল এবং হোয়েনের এই রুলসটা খুবই গুরুত্বপূর্ণ। দুটা ক্লজকে যুক্ত করলে ভিন্ন রকম, আবার বাক্যের মধ্যে একটা ক্লজকে যুক্ত করলে ভিন্ন রকম। যদি এরকম হয়, অতীতে সংঘটিত দুইটি কাজ বোঝায়, হোয়াইল এবং হোয়েন দ্বারা কি বোঝায়? অতীতকালের দুইটি কাজ বোঝায়, তাহলে ভিন্ন ভিন্ন হতে পারে। ঠিক আছে, ওকে, মনে রাখবেন। মনে রাখবেন যে আপনারা জিএসটির জন্য বই যেটা কিনবেন সেটা হচ্ছে জিএসটি বুস্টার। যারা এখনো সংগ্রহ করেন নাই দ্রুত সংগ্রহ করেন। While she entered my dorm, I dash, আর একটা হচ্ছে while she entered my dorm. While she entered my dorm, while যুক্ত অংশে যদি while যুক্ত অংশে বা when যুক্ত অংশে প্রথম একটা অংশ থাকবে past indefinite, একটা অংশ কি থাকবে? past indefinite। অপর যে অংশটা থাকবে ওখানে যদি সাবজেক্ট থাকে, সেখানে যদি কি থাকে? সাবজেক্ট থাকে, তাহলে past continuous হবে।
সাবজেক্ট থাকে তাহলে পাস্ট কন্টিনিউয়াস হবে, যদি সাবজেক্ট না থাকে তাহলে ভার্বের সাথে আইএনজি হবে সরাসরি। যেমন এখানে আই আছে, সাবজেক্ট আছে, তাহলে পাস্ট কন্টিনিউয়াস আই ওয়াজ স্লিপিং। 11 নম্বর উত্তর কি? ওয়াজ স্লিপিং। 12 নম্বর উত্তর কি হবে? 11 উত্তর পেরেছেন, 12 উত্তর কি হবে তাইলে? বারো নম্বর ওয়াইল ড্যাশ শি এন্টার্ড মাই রুম হোয়াইল স্লিপিং। হোয়াইল কি হবে? স্লিপিং, কারণ এখানে সাবজেক্ট নাই, সাবজেক্ট না থাকলে ডিরেক্টলি অ্যান্সার হবে কি? এইরকম। এই ধরনের প্রশ্নগুলো এইভাবে উত্তর করতে হবে, নাইলে আমরা কিন্তু পারবো না। আমাদেরকে ধীরে ধীরে এগুলো বুঝে বুঝে উত্তর করতে হবে, মনে থাকবে? বুঝে বুঝে উত্তর করবো আমরা, বুঝে বুঝে তারপরে উত্তর করতে হবে। ঠিক আছে, বুঝে বুঝে তারপর উত্তর করতে হবে, আমরা ধীরে ধীরে পারবো আশা করি। গুড, এতে পেরেছেন। ওকে, পরবর্তী প্রশ্নটা উত্তর করেন। দেখেন এখানে 13 নম্বর প্রশ্ন, উপরেরটা 13 নম্বর প্রশ্নটা উত্তর করেন, দেখি পারেন কিনা। তেরো, 14। তো বাক্যের মধ্যে কিছু ভার্ব বসবে বা কিছু ফ্রেজ বসবে, কিছু ভার্ব বসে কিংবা কিছু ফ্রেজ বসে। যে ভার্ব বা ফ্রেজগুলোর পরবর্তী যে ভার্বটা থাকবে, এই ভার্বটা হয়ে যাবে ভার্বের সাথে আইএনজি অটোমেটিক। আপনারা যখন পেইড ব্যাচের ক্লাস করবেন তখন আমি এগুলা কোয়েশ্চেন আকারে না দিয়ে আপনাদের জন্য নোট সহ পাবলিশ করে দিব, যাতে আপনাদের সুবিধা হয়। সো উড ইউ মাইন্ডের পরে বসবে উড ইউ মাইন্ড। উড ইউ মাইন্ড কি? উড ইউ মাইন্ডের পরে ভার্বের সাথে আইএনজি হবে। উড ইউ মাইন্ড উইথ এ ভিউ টু লুক ফরওয়ার্ড টু, এবার ভার্বের সাথে আইএনজি, ভার্বের সাথে আইএনজি করলে লুকিং এর পরে বসবে ইনটু। উড ইউ মাইন্ড লুকিং ইনটু দ্য ম্যাটার, শি কুড নট হেল্প লাফিং অ্যাট মি। শি কুড নট হেল্প লাফিং অ্যাট মি, মনে থাকবে? সো এই যে আমাদের ভার্বগুলা বা ব্যতিক্রম নিয়মগুলো, এগুলো আমাদেরকে একটু পড়তে হবে। পড়ে পড়ে তারপর আমরা পরবর্তী অংশের দিকে ধীরে ধীরে আগাইতে পারবো। আদারওয়াইজ এগুলো যখন আমরা বেসিক ছাড়া পড়তে যাব, আজকে তো আমি শুধু পড়াচ্ছি আপনাদেরকে, বেসিক ছাড়া যখনই পড়তে যাব তখন আমরা পড়বো বিপদে। ওকে, এবার আমি আপনাদেরকে 3টা প্রশ্ন একসাথে সলভ করতে দিই। টাইম আপনাদের জন্য 20 সেকেন্ড। 15, 16, 17। 15, 16, 17 তিনটা একটু বলেন তো কোনটার ক্ষেত্রে কি হবে অ্যান্সার, দ্রুত বলেন। 15, 16, 17 কোনটার ক্ষেত্রে কি হবে? আমি একটু পানি খাই। ঠিক আছে, আমরা দেখছি আপনারা অনেকে প্রশ্ন করছেন জিএসটি এখানে পেইড ব্যাচের কেউ আছেন? পেইড ব্যাচের তো ক্লাস করে ফেলছে রে ওরা, আজকে দুপুরে ছিল, 4টার দিকে ক্লাস ছিল ওদের। তো ওরা টানা 2টা ক্লাস করতে পারবে কিনা? পেইড ব্যাচের অনেকে আছেন, তারা ভর্তি হয়েছেন, ক্লাস করছেন, রেগুলার ক্লাস চলমান আছে। সো খেয়াল করেন, মাই ফাদার ড্যাশ লিভ ইন গাজীপুর। মনে রাখবেন যদি এরকম করে বসে, কি বসে? শুধু ইউজ টু যদি বসে তখন ভার্বের বেস ফর্ম। যদি বি ভার্বের পরে ইউজ টু বসে, কি ভার্বের পরে? বি ভার্বের পরে যদি ইউজ টু বসে তখন ভার্বের সাথে আইএনজি। আবার যদি গেট এর পরে ইউজ টু বসে তখনও ভার্বের সাথে কি? আইএনজি। সো তখন এখানে অ্যান্সার হবে এরকম যে প্রথমটায় শুধু লিভ আছে, তার মানে ভার্বের বেস ফর্ম আছে। ভার্বের বেস ফর্ম কোনটার সাথে আছে? শুধু ইউজ টু। শুধু ইউজ টু হলে অ্যান্সার কোনটা করবে? 15 ক্ষেত্রে এ ইউজ টু।
16 নাম্বারের ক্ষেত্রে আমরা যদি আসি যে 16 নাম্বারের ক্ষেত্রে হচ্ছে আই অ্যাম ইউজড, তাহলে বি ভার্ব উপরে ইউজড আছে কোথায়? এখানে। আই অ্যাম ইউজড টু লিভিং, তারপর একটা মাই ফাদার গট ইউজড টু, মাই ফাদার গটের পরে ইউজড টু যেহেতু আছে তখন ভার্বের সাথে আইএনজি লিভিং, মাই ফাদার গট ইউজড টু লিভিং। ঠিক আছে, 15, 16, 17 এরকম গেল। এরকম আমার কাছে অসংখ্য প্রশ্নের উত্তর আছে, অসংখ্য প্রশ্ন আপনাদের জন্য আমি রাখছি। ক্লাসের মধ্যে আপনাদেরকে ধীরে ধীরে অনেক অনেক পড়াবো, আপনারা অবশ্যই এগুলো পড়বেন। পেইড ব্যাচের ক্লাসে যখন চলে আসবেন তখন আমাদের এরকম কোয়েশ্চেন অসংখ্য পাবেন এবং সবগুলো পড়ে পড়ে আপনারা অনেক কিছু বেসিক থেকে শিখতে পারবেন। আমাদের কোর্সের এটা একটা গুচ্ছ কোর্সের একটা বিশেষ স্পেশালিটি হচ্ছে যে ইংরেজি কোর্স আমরা পুরোটাই বেসিক থেকে পড়াবো, বেসিকের বাইরে কিছু পড়াবো না। সো আপনারা যারা এখন পর্যন্ত, গুরুত্বপূর্ণ, যারা গুচ্ছের প্রস্তুতি নিচ্ছেন, গুচ্ছের প্রস্তুতি নেওয়া শিক্ষার্থীদের ক্ষেত্রে আমি খুব গুরুত্বপূর্ণ একটা পরামর্শ দিচ্ছি যে আমাদের অনেকের একটা কনফিডেন্স লো থাকে যে আমি মনে হয় পারি না, আমি মনে হয় পারি না। এটার পেছনে সবচেয়ে বড় কারণ হচ্ছে বেসিক দুর্বল থাকা। বেসিক ছাড়া বাংলা, ইংলিশ, জিকে, মৌলিক জিকে কোনো কিছু পারি দিয়ে গুচ্ছের কোর্সে আসলে বা গুচ্ছে আসলে চান্স পাওয়া খুবই টাফ হয়ে যাবে। আপনাদের এই সমস্যার সমাধান করার জন্য আমরা দুইটা জিনিস বা কয়েকটা জিনিস আপনাদের জন্য নিয়ে আসছি। প্রথম কথা হচ্ছে যে আমাদের কোর্সের মধ্যে আমরা জিএসটি বুস্টার একটা যে বই, ওই বইটা আপনারা আলাদা করে সংগ্রহ করবেন, কোর্সের মধ্যে নাই যদিও বইটা, ওই বইটার আমরা পুরোটা পড়াই দিই যেখান থেকে প্রতি বছর অসংখ্য কমন পড়ে। দ্বিতীয় কথা, আমরা আমাদের কোর্সে বেসিক থেকে পড়াই, বেসিকের বাইরে কিছু পড়ে না, এবং বেসিক এবং অ্যাডমিশন লেভেল পর্যন্ত পড়াই, যাতে শিক্ষার্থীদের গুচ্ছ ভর্তি পরীক্ষার প্রশ্ন যেহেতু রাবির চেয়ে প্রশ্ন কঠিন হয়, এই প্রশ্নে যদি আপনি রাবির চেয়ে কঠিন প্রশ্নে কোনো মতো পড়ে যান তাহলে জীবনও চান্স হবে না। এবং গুচ্ছ ভর্তি পরীক্ষায় সিট পাইতে লাগে 50 মার্ক। আপনি হাসবেন যে 100 মার্কের পরীক্ষায় স্টুডেন্টরা 50 মার্ক পায় না, কেননা এখানে এক হচ্ছে যে প্রশ্নের ধরনটা একটুখানি কঠিন হয়, শিক্ষার্থীরা কোনো মতো গিয়ে পরীক্ষা দিয়ে আসে এবং ধরাটা খায়, প্ল্যান করে পড়ে না, রুটিন মাফিক পড়ে না, এক্সাম দেয় না পরীক্ষার আগে। এগুলো থেকে বের হয়ে আসার জন্য কিন্তু আমাদের বিশেষ এই কোর্সের মধ্যে আমরা কিন্তু কি করছি, ভোকাবুলারি কোর্স দিচ্ছি, আবার বেসিক টু অ্যাডভান্স পড়াচ্ছি। ঠিক আছে, আজকে আমাদের একটা মিটিং আছে, আমাকে মিটিংয়ে যাইতে হচ্ছে। এই মিটিংটা যাওয়ার জন্য আমি ক্লাসটা এখন একটু শেষ করব, আদারওয়াইজ হয়তোবা আমি আপনাদেরকে হচ্ছে করতাম, কি বলে, আরেকটু ইংরেজি পড়াতাম মজায় মজায়। আগামীকাল আমাদের গ্র্যান্ড ইংরেজি ক্লাস, মৌলিক জিকে আপনারা পাচ্ছেন এক্সাম ব্যাচ, এত কিছু আপনারা একটা কোর্সের মধ্যে পেয়ে যাচ্ছেন। এবং আজকে যদি ভর্তি হয়ে যান তাহলে আমার পক্ষ থেকে আরো 100 টাকা ছাড়। চেষ্টা করেন ভর্তি হয়ে যাওয়ার আজকে। দ্রুত ইনশাল্লাহ আপনাদের সাথে ক্লাসে দেখা হবে। আজকে মিটিং এর জন্য আমি চলে যাচ্ছি, দ্রুতই ক্লাসে দেখা হবে ইনশাআল্লাহ। আল্লাহ আপনাদের সবাইকে ভালো রাখুক, ভর্তি হয়ে যান আর আমাকে জানাবেন। আল্লাহ হাফেজ, দ্রুত দেখা হবে। এত কিছু আপনারা একটা কোর্সের মধ্যে পাচ্ছেন, নিয়ে নেন। আল্লাহ হাফেজ বাচ্চারা।